হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আমাদের যে অনগোয়িং আরআরবি এনটিপিসি এক্সাম চলছে সেই রিলেটেড মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং খুবই কমনযোগ্য। সুতরাং তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার প্রথমে নিজেরা কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানানোর চেষ্টা করো। তার আগে বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা বাড়িতে বসেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি আনএকাডেমি অ্যাপে যে সমস্ত ফ্রি ক্লাসগুলো আছে সেগুলোর অ্যাক্সেস যদি পেতে যাও, সেক্ষেত্রে তোমাদের একটা ইনভাইট কোড ইউজ করতে হবে, এবং এই ইনভাইট কোডটি হলো ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু। এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু ইনভাইট কোডটি ইউজ করলে কিন্তু তোমরা আনএকাডেমি অ্যাপে যে সমস্ত ফ্রি ক্লাসগুলি আছে সেগুলির সমস্ত অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে। সুতরাং তোমরা আজই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে তোমাদের প্রিপারেশন শুরু করে দিতে পারো। এখন শুরু করা যাক আজকের আমাদের মক টেস্ট বা প্র্যাকটিস সেট। তো আজকের আমাদের প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন হলো, ইনসুলিনের অভাবে কী রোগ হয়? থাইরয়েড, পোলিও, জ্বর নাকি ডায়াবেটিস? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হবে যে ইনসুলিনের অভাবে যে রোগটি হয় সেই রোগটি কিন্তু অপশন ডি, ডায়াবেটিস। ডায়াবেটিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়, এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে ডায়াবেটিস রোগটি দুরকমভাবে হয়। একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস এবং একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এবং এই যে ইনসুলিনের অভাবে যে ডায়াবেটিসটা হয় সেটা ডায়াবেটিস মেলিটাস নামে পরিচিত, এবং এই যে ডায়াবেটিস ইনসিপিটাস সেটা কিন্তু এডিএইচ হরমোনের অভাবে হয়। এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, এবং ইনসুলিনের হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়। তোমরা এই দুটো রোগের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলো না। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কী রোগ হয়? অর্থাৎ উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে যে রোগটি হয় সেই রোগটি কী? ক্লোরোসিস, নেক্রোসিস, মিনামাটা নাকি কোনোটিই নয়? তাহলে তোমরা যারা অ্যান্সারগুলো পারবে অবশ্যই তোমরা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে অ্যান্সারগুলো প্রথমে দেওয়ার চেষ্টা করো। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদের ক্লোরোফিলের অভাবে যে রোগটি হয় সেই রোগটি কিন্তু ক্লোরোসিস নামে পরিচিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ উদ্ভিদের ক্লোরোফিলের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়, এবং যার ফলে উদ্ভিদের পাতাগুলো সবুজ বর্ণের ক্লোরোফিলের অভাবে কিন্তু বিবর্ণ হয়ে পড়ে। এবং এই যে মিনামাটা রোগ, এই মিনামাটা রোগটা কিন্তু মার্কারি বা পারদের অভাবে, পারদের জন্য কিন্তু এটি হয়। এবং ইটাই বলে আরেকটা রোগ হয়, তোমরা এটা মনে রাখবে, ইটাই। এবং এই যে ইটাই রোগটি এটা কিন্তু ক্যাডমিয়ামের জন্য হয়। ক্যাডমিয়ামের কারণ ঘটিত একটি রোগ হলো ইটাই। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? গঙ্গা নদী অববাহিকা, নীলনদ অববাহিকা, মিসিসিপি নদী অববাহিকা নাকি আমাজন নদী অববাহিকা? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো অপশন ডি, আমাজন নদী অববাহিকা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আমাজন নদী অববাহিকা, যেটা ছবি তোমরা সাইডে দেখতে পাচ্ছ। এই আমাজন নদী অববাহিকাই হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, এবং এটি হচ্ছে ব্রাজিলে অবস্থিত। নেক্সট কোশ্চেন, জটায়ু চরিত্রটির স্রষ্টা কে? অর্থাৎ জটায়ু একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র এবং ওয়েল নোন ক্যারেক্টার। তার স্রষ্টা কে? প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? তাহলে এই ক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, জটায়ু যে চরিত্রটি তার স্রষ্টা কিন্তু হলেন অপশন বি, সত্যজিৎ রায়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সত্যজিৎ রায় কিন্তু জটায়ু চরিত্রটির স্রষ্টা, এবং জটায়ু ছাড়াও তিনি ফেলুদা, যেটা আমরা জানি সবাই, ফেলুদা চরিত্রের সৃষ্টিকার কিন্তু সত্যজিৎ রায়। এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় একটা খুবই ইম্পর্ট্যান্ট চরিত্র বা ক্যারেক্টারের সৃষ্টি করেছিলেন, তার নাম হলো টেনিদা। তোমরা এটা অবশ্যই মনে রাখবে, টেনিদা চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। নেক্সট কোশ্চেন, বিশ্বস্ত মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? আকবরের, শিবাজির, আলাউদ্দিন খলজির নাকি শেরশাহের? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বস্ত মালিক কাফুর যিনি ছিলেন তিনি একজন সেনাপতি ছিলেন, এবং তিনি অপশন সি, আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলাউদ্দিন খলজির একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন মালিক কাফুর। এবং এই যে আলাউদ্দিন খলজি, ইনি ছিলেন দিল্লির সুলতানি রাজবংশের যে দ্বিতীয় বংশ, অর্থাৎ খলজি বংশ। সেই খলজি বংশের একজন সম্রাট ছিলেন আলাউদ্দিন খলজি, এবং আলাউদ্দিন খলজির সময়কালটা ছিল 1296 থেকে 1316 সাল অবধি। এই সময়ের মধ্যে কিন্তু তিনি রাজত্ব করেছিলেন। এবং আলাউদ্দিন খলজির যে আদি নাম সেটা ছিল আলী গুরসাপ্পা।
আলী গুরসাপ্পা ছিলেন আলাউদ্দিন খলজি আদি নাম। এবং আলাউদ্দিন খলজি মার্কেট রিফর্মস চালু করেছিলেন। এটা তোমরা মনে রাখবে, মার্কেট রিফর্মস যেটা, সেই মার্কেট রিফর্মস সর্বপ্রথম কিন্তু আলাউদ্দিন খলজি চালু করেছিলেন। এবং তিনি দাগ এবং হুলিয়া এই দুটো প্রথার সিস্টেমেরও কিন্তু চালু করেছিলেন, দাগ এবং হুলিয়া। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ফিতাকৃমির রেচনাঙ্গ? সবুজ গ্রন্থি, নেফ্রিডিয়া, ফ্লেম কোষ, কোনোটিই নয়। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, নিম্নলিখিত যেটি ফিতাকৃমির রেচনাঙ্গ সেটি হয়ে যাবে ফ্লেম কোষ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফ্লেম কোষ বা ফ্লেম সেলই হলো ফিতাকৃমির রেচনাঙ্গের নাম। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, সবুজ গ্রন্থি বা গ্লিন গ্ল্যান্ড যেটা রয়েছে সেটা কিন্তু প্রন বা চিংড়ির রেচনাঙ্গের নাম হলো গ্রিন গ্ল্যান্ড। এবং নেফ্রিডিয়া যেটা, সেটা আর্থ ওয়ার্মের রেচনাঙ্গ, আর্থ ওয়ার্ম। এবং আমরা যে সমস্ত ম্যামেলসরা আছি, অর্থাৎ যে সমস্ত স্তন্যপায়ীরা আছি, যেমন মানুষ এছাড়াও আরও যে সমস্ত স্তন্যপায়ী আছি, তাদের রেচনাঙ্গ যেটা, সেটা কিডনি নামে পরিচিত। আমাদের রেচনাঙ্গ কিডনি। আমাদের শুধু নয়, যে সমস্ত স্তন্যপায়ী প্রাণীদেরই রেচনাঙ্গ কিডনি। নেক্সট কোশ্চেন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? লিভার, পিটুইটারি, অগ্নাশয়, নাকি কোনোটিই নয়? তাহলে তোমরা যারা অ্যান্সারটা পারবে অবশ্যই দেওয়ার চেষ্টা করো। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, মানবদেহের যে বৃহত্তম গ্রন্থি সেটি হয়ে যাবে কিন্তু অপশান এ, লিভার। লিভারই হলো মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। যেহেতু এখানে শুধুমাত্র বৃহত্তম গ্রন্থি বলেছে, তার জন্য অ্যান্সার হয়ে যাবে লিভার। কিন্তু যদি এখানে মেনশন করা থাকতো অন্তঃক্ষরা বা বহিঃক্ষরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা অ্যান্সার হয়ে যেত। কিন্তু সবচেয়ে দেহের বড় গ্রন্থি হয়ে যাবে লিভার। এবং এই যে পিটুইটারি গ্রন্থি, এটা সবচেয়ে ছোট গ্রন্থি। সবথেকে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি। কিন্তু এই পিটুইটারি গ্রন্থিকে আবার মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থিও বলা হয়। এবং অগ্নাশয় যেটি গ্রন্থি, এটি একটি হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ। মিশ্র গ্রন্থি, এটি একটি মিক্সড গ্ল্যান্ড। নেক্সট কোশ্চেন, ব্লাড ফ্লু ভাইরাসটির নাম কি? অর্থাৎ যে ভাইরাসটির কারণে ব্লাড ফ্লু হয়, সেই ভাইরাসটি কি নামে পরিচিত? H1N1, H5N1, N1N1, নাকি কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ব্লাড ফ্লু ভাইরাস যেটি, সেটি কিন্তু H5N1। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। H5N1 ভাইরাসটি ব্লাড ফ্লু ভাইরাস নামে পরিচিত। তোমরা এটা অবশ্যই কিন্তু একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন কোষাঙ্গাণুকে সুইসাইড ব্যাগ বলা হয়? অর্থাৎ যে কোষাঙ্গাণুটি সুইসাইড ব্যাগ নামে পরিচিত, সেই কোষাঙ্গাণুটির নাম কি? রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি, নাকি কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে কোষ অঙ্গাণুটিকে সুইসাইড ব্যাগ বলা হয় সেটি কিন্তু লাইসোজোম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই যে লাইসোজোম কোষাঙ্গাণু, এই লাইসোজোম কোষাঙ্গাণুটিই কিন্তু সুইসাইড ব্যাগ বা সুইসাইডাল ব্যাগ নামে পরিচিত। এবং এই যে রাইবোজোম, এটি কিন্তু প্রোটিন সিনথেসিসে সহায়তা করে। অর্থাৎ আমাদের যে দেহের প্রোটিন সিনথেসিস, সেটা কিন্তু রাইবোজোম করে। এবং আমাদের যে কোষের শক্তিঘর বলা হয়, অর্থাৎ পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটা কোষাঙ্গাণু যার নিজস্ব ডিএনএ থাকে, এবং এই কোষাঙ্গাণুটিকে কোষের শক্তিঘর বলা হয়। নেক্সট কোশ্চেন, বেকিং পাউডারের কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, নাকি ক্যালসিয়াম হাইড্রক্সাইড? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা অলওয়েজ কিন্তু মনে রাখবে, এই যে বেকিং পাউডার বা যেটাকে আমরা খাবার সোডা বলি, সেটি কিন্তু একটা সোডিয়ামের যৌগ, সোডিয়াম বা এনের যৌগ। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম হাইড্রক্সাইড অথবা সোডিয়াম বাইকার্বনেটের মধ্যে যে কোনো একটা। কিন্তু এই দুটোর মধ্যে বেকিং পাউডারের যে রাসায়নিক নাম, সেটি হয়ে যাবে অপশান সি, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট বা NaHCO3, সোডিয়াম বাইকার্বনেটের যেটি সংকেত, এবং এটাকেই কিন্তু আমরা বেকিং পাউডার বা খাবার সোডা বলছি। এবং যেটা সোডিয়াম কার্বনেট Na2CO3, সেটাকে আমরা ওয়াশিং সোডা বলছি। অর্থাৎ এটা কাপড় কাটার সোডা নামে কিন্তু পরিচিত, সোডিয়াম কার্বনেটটা। নেক্সট কোশ্চেন, NABARD, NABARD, এটি কবে গঠিত হয়েছিল? কোন সালে গঠিত হয়েছিল? 1981, 1982, 1983, নাকি 1984? তাহলে এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে, NABARD যেটা, সেটা কিন্তু তৈরি হয়েছিল 1982-তে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1982 সালে NABARD গঠিত হয়েছিল। এবং 1982 সালের 12 জুলাই, অর্থাৎ 12ই জুলাই কিন্তু এই NABARD গঠিত হয়েছিল। NABARDের যে পুরো নাম, সেটা হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট।
ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং এটা শিবরমন কমিটির রিকমেন্ডেশনে কিন্তু চালু হয়েছিল। শিবরমন কমিটি, এটা তোমরা অবশ্যই মনে রাখবে, শিবরমন কমিটির রিকমেন্ডেশনে নেবার্ডটি গঠিত হয়েছিল এবং নেবার্ডটা এআরডিসিকে রিপ্লেস করেছিল, অর্থাৎ এআরডিসিকে পরিবর্তে কিন্তু নেবার্ডটা চালু হয়েছিল। এআরডিসির পুরো নাম হয়ে যাবে এগ্রিকালচারাল রিফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন। এগ্রিকালচারাল রিফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন এটাকে রিপ্লেস করে নেবার্ডটি গঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, একটি দাবার বোর্ডে মোট কতগুলি ঘর থাকে? অর্থাৎ আমাদের দাবার বোর্ড বা যেটাকে চেজ বোর্ড বলা হয়, সেই দাবার বোর্ডে কতগুলি ঘর থাকে? 60, 62, 64 নাকি 66? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, একটি দাবার বোর্ড যেগুলো রয়েছে সেগুলিতে কিন্তু মোট 64টি ঘর থাকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ একটি দাবার বোর্ডে 64টি ঘর থাকে। এবং যদি আমরা দাবার বোর্ডটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে একটা দাবার বোর্ড, যেখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই দাবার বোর্ডটিতে কিন্তু 8টি রো এবং 8টি কলাম টোটাল রয়েছে, 8টি রো এবং 8টি কলাম রয়েছে, অর্থাৎ টোটাল 8 × 8 অর্থাৎ 64টি ঘর কিন্তু রয়েছে। তোমরা এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রড কোষ গঠনে কোন ভিটামিন সাহায্য করে? অর্থাৎ যে ভিটামিনটি আমাদের যে চোখের যে দু ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ, সেই রড কোষ গঠনে সহায়তা করে কোন ভিটামিনটি? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, রড কোষ গঠনে যে ভিটামিনটি সাহায্য করে সেটি হয়ে যাবে ভিটামিন এ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান এ, ভিটামিন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভিটামিন এই কিন্তু আমাদের যে চোখের রড কোষ গঠনে সহায়তা করে, এবং এই জন্য ভিটামিন এর অভাবে আমরা কিন্তু রাতকানা রোগের শিকার হই, যেটাকে আমরা নাইট ব্লাইন্ডনেস বলি। এটা কিন্তু ভিটামিন এর একটা ডেফিসিয়েন্সি ডিজিজ, যার জন্য কিন্তু নাইট ব্লাইন্ডনেসটা আমাদের তৈরি হয়। এবং ভিটামিন বি যেটা, সেই ভিটামিন বি এর অনেকগুলো ভাগ আছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ভাগে কারণে বিভিন্ন রোগ হয়, যেমন পেলেগ্রা, বেরিবেরি, এই সমস্ত রোগগুলো ভিটামিন বি এর অভাবে হয়। এবং ভিটামিন সি যেটা অ্যাসকর্বিক অ্যাসিড নামে পরিচিত, যার রাসায়নিক নাম, তার অভাবে কিন্তু স্কারভি রোগ হয়। এবং ভিটামিন ডি যেটা হচ্ছে আমাদের কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিফেরল, তার অভাবে কিন্তু আমাদের যে হাড়ের দুর্বলতা সেটা কিন্তু দেখা যায় এবং রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। নেক্সট কোশ্চেন, এনটিপিসি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1973, 1974, 1975 নাকি 1976? এখানে এনটিপিসি বলতে বোঝানো হয়েছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ঠিক আছে, এটা এনটিপিসি তোমাদের এক্সাম নয়, এটা হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1975। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 1975 সালে এনটিপিসিটা তৈরি হয়েছিল, এবং এই এনটিপিসিটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ 5th 5 ইয়ার প্ল্যানে কিন্তু তৈরি হয়েছিল। এবং এই যে 5th 5 ইয়ার প্ল্যান, যার সময়কালটা ছিল 1974 থেকে 1979, কিন্তু তোমরা এটা মনে রাখবে যে এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ছিল এমন একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা 5 বছর কিন্তু সম্পূর্ণ হয়নি, অর্থাৎ 5 বছরের আগেই এটাকে টার্মিনেট করে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, তার আগে বলে রাখি, আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে 100 দিনের একটা স্পেশাল ক্র্যাশ কোর্স, যেটা টার্গেট হলো তোমাদের আপকামিং যে এক্সাম WBC প্রিলিমস 2021, অর্থাৎ 2021-এর যে WBCSর প্রিলিমস এক্সাম হবে, যার অলরেডি ফর্ম ফিল আপ চলছে, নোটিফিকেশান বেরিয়ে গেছে, তার জন্য একটা 100 দিনের স্পেশাল ক্র্যাশ কোর্স তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছে আনএকাডেমি অ্যাপ। সুতরাং তোমরা যারা আনএকাডেমি অ্যাপটা এখনও ইনস্টল করোনি, তারা কিন্তু আমাদের ডেসক্রিপশান বক্সে গিয়ে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে কিন্তু এই ক্র্যাশ কোর্সটি তোমরা অ্যাভেল করতে পারো। এক্ষেত্রেও কিন্তু তোমরা যদি আমাদের ক্যাপিটাল লেটারের যে ইনভাইট কোড গাইডেন্স গুরু, এই গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের কোডটি ইউজ করো, এখানেও কিন্তু তোমরা ফ্ল্যাট 10% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। এই যে কোর্সটা, তার যে ফি, তার থেকে 10% কিন্তু কমে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। সুতরাং তোমরা যদি ইন্টারেস্টেড হও, অবশ্যই কিন্তু এই 2021-এর যে প্রিলিমসের যে টার্গেট ব্যাচ 100 দিনের, সেটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে পারো গাইডেন্স গুরু কোডটা ইউজ করে, এবং তোমরা তোমাদের বেসিক প্রিপারেশনটা কিন্তু শুরু করে দিতে পারো। যে 50টা ক্লাস ফ্রি পাচ্ছ, সেগুলো তোমরা অ্যাজ ইউজুয়াল পাবে এই কোডটা ইউজ করলেই। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত?
অর্থাৎ একজন হাইকোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 60 বছর, 62 বছর, 65 বছর নাকি 70 বছর? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, হাইকোর্টের বিচারপতিরাদের অবসর বয়সের সময় কিন্তু হয়ে যাবে অপশন বি 62 বছর। অর্থাৎ 62 বছর বয়সেই কিন্তু হাইকোর্টের বিচারপতিগণ অবসর নেন। এবং এক্ষেত্রে তোমরা মনে রাখবে, সুপ্রিম কোর্টের যে বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেওয়ার বয়স হলো 65 বছর, 65 ইয়ার্স, এবং সেটা হাইকোর্টের ক্ষেত্রে হবে 62 বছর, 62 ইয়ার্স। নেক্সট কোশ্চেন, উড়োজাহাজের উত্থান নির্ভর করে কোন সূত্রের উপর? অর্থাৎ কোন সূত্রের উপর নির্ভর করে উড়োজাহাজটি উঠতে পারে? কার্নোলির নীতি, ডপলার নীতি, নিউটনের তৃতীয় সূত্র নাকি কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, উড়োজাহাজের যে উত্থান সেটি কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কিন্তু উড়োজাহাজের উত্থান নির্ভর করে। এবং এই যে নিউটনের তৃতীয় গতিসূত্র, সেটাতে বলতে চেয়েছে প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এবং এই সূত্রের উপর নির্ভর করেই কিন্তু উড়োজাহাজ উঠতে পারে। অর্থাৎ উড়োজাহাজের যে জ্বালানি সেটা কিন্তু একটা পেছনে একটা চাপ সৃষ্টি করছে, এবং সেই যে চাপের ফলে উড়োজাহাজটা কিন্তু উড়তে পারছে। নেক্সট কোশ্চেন, অপটিক্যাল ফাইবারে কোন নীতি কাজ করে? আলোর প্রতিসরণ, প্রতিফলন, বিচ্ছুরণ নাকি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? অর্থাৎ যে সমস্ত অপটিক্যাল ফাইবারগুলি রয়েছে সেটি কোন নীতির উপর কাজ করে? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপটিক্যাল ফাইবারগুলি কিন্তু যে নীতির উপর কাজ করে সেটি হয়ে যাবে আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতির উপর নির্ভর করেই কিন্তু অপটিক্যাল ফাইবারগুলি কাজ করে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, আলোর যে প্রতিসরণ বা যেটাকে রিফ্র্যাকশন বলি আমরা, সেই রিফ্র্যাকশনের ফলে যেগুলো হয়, আমরা যে রাতের আকাশে তারাগুলিকে দুবদুব করে জ্বলতে দেখি, সেই যে তারার যে আলোটা কমা বাড়া হয় সেটা কিন্তু প্রতিসরণের জন্য হয়, ঠিক আছে। এবং সূর্যোদয়ের কিছুক্ষণ আগেই আমরা সূর্যকে দেখতে পাই, এবং সূর্যাস্তের কিছুক্ষণ পরেও কিন্তু আমরা সূর্যকে দেখতে পাই। এর কারণটা কিন্তু আলোর প্রতিসরণের জন্য হয়, অর্থাৎ রিফ্র্যাকশন। এবং এই যে আলোর বিচ্ছুরণ, যেটাকে আমরা স্ক্যাটারিং বলি, এর কারণেই কিন্তু তোমরা মনে রাখবে আমাদের যে আকাশটা, সেই মহাকাশটা নীল দেখায়। অর্থাৎ আকাশকে নীল দেখানোর কারণ হলো আলোর বিচ্ছুরণ। এবং সূর্যাস্তের সময় এবং সূর্যোদয়ের আগে সূর্যের যে রং সেটা লাল দেখায়, তোমরা অবশ্যই জানো। এবং এটারও কারণ কিন্তু আলোর বিচ্ছুরণ। তাহলে আলোর বিচ্ছুরণের জন্যই কিন্তু আকাশকে নীল দেখায়, এবং সূর্যোদয়ের সময় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়। নেক্সট কোশ্চেন, জোফরা আর্চার কোন দেশের খেলোয়াড়? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড নাকি ওয়েস্ট ইন্ডিজ? তাহলে তোমরা অবশ্যই যারা ক্রিকেট খেলা দেখো তারা অবশ্যই জানবে জোফরা আর্চার কোন দেশের প্লেয়ার, কারণ জোফরা আর্চার যে ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড সেটা হচ্ছে ক্রিকেট। হি ওয়াজ এ ক্রিকেটার, এবং জোফরা আর্চার হলো একজন ফাস্ট বোলার, ঠিক আছে, ফাস্ট বোলার। এবং তিনি যে কান্ট্রি থেকে বিলং করেন সেটি হয়ে যাবে ইংল্যান্ড। হি ইজ ফ্রম ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের একজন ফাস্ট বোলার, জোফরা আর্চার। নেক্সট কোশ্চেন, মাহি নদী কোথায় পতিত হয়েছে? কচ্ছ উপসাগরে, খাম্বাত উপসাগরে, মান্নার উপসাগরে নাকি কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, মাহি নদী যেখানে পতিত হয়েছে সেটি হয়ে যাবে অপশন বি, খাম্বাত উপসাগর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই মাহি নদীটি খাম্বাত উপসাগরে পতিত হয়েছে, এবং মাহি নদীটি বিন্ধ্য পর্বতের যে মেহাদ লেক, এটা মনে রাখবে, মেহাদ লেক থেকে উৎপন্ন হয়েছে বিন্ধ্য পর্বতের, এবং এটি 3টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। একটা হচ্ছে মধ্যপ্রদেশ, একটা হচ্ছে রাজস্থান, এবং একটা হচ্ছে গুজরাট। এই 3টি রাজ্যের মধ্যে প্রবাহিত হয়ে অবশেষে এটি খাম্বাত উপসাগরে কিন্তু মাহি নদীটি পতিত হয়েছে। এবং তোমরা এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, যে কচ্ছ উপসাগর বা রন অফ কচ্ছ, যেটা সেই কচ্ছের উপসাগরে বা রন অফ কচ্ছে কিন্তু পতিত হয়েছে লুনি নদীটি, লুনি। নেক্সট কোশ্চেন, বিশ্ব মানবাধিকার দিবস কোন দিন উদযাপন করা হয়? অর্থাৎ যেটা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে, বিশ্ব মানবাধিকার দিবস, সেটা প্রত্যেক বছর আমরা কোন দিন পালন করি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বিশ্ব মানবাধিকার দিবস প্রত্যেক বছর কিন্তু আমরা 10ই ডিসেম্বর পালন করে থাকি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ প্রত্যেক বছর 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। তোমরা অবশ্যই ডিসেম্বর মাসের কিছু কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ডেগুলো অবশ্যই কিন্তু মেমোরাইজ করে নেবে, কারণ যেহেতু ডিসেম্বর চলছে, সুতরাং এই মাসের কিন্তু ইম্পর্ট্যান্ট ডেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন, কন্ট্রাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে? অর্থাৎ কন্ট্রাক্ট লেন্সগুলো যে তৈরি করা হয় সেগুলো কি দিয়ে তৈরি হয়? ট্যাফলন, হাইড্রোজেন, নাইলন নাকি মাইকা?
তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে, কন্ট্রাক্ট লেন্সগুলো যেটা দিয়ে তৈরি হয় সেটি হয়ে যাবে মাইকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাইকা দিয়েই কন্ট্রাক্ট লেন্সগুলো তৈরি করা হয়। এবং এই যে মাইকা উৎপাদনে তোমরা সব থেকে মনে রাখবে, ভারত সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মাইকা উৎপাদনে। সমগ্র বিশ্বের যে মোট মাইকা উৎপাদন হয় তার 60% মাইকা উৎপাদন কিন্তু ইন্ডিয়া থেকে হয়, 60%, এটা মনে রাখবে। এবং মাইকা উৎপাদনের যে ইন্ডিয়ান স্টেট সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি মাইকা উৎপন্ন হয়। মোর দেন 99% মাইকা কিন্তু বা অভ্র সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে উৎপন্ন হয়। এবং অন্ধ্রপ্রদেশ সঞ্চয়ের দিক থেকেও কিন্তু প্রথম স্থান অধিকার করেছে মাইকা, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সংবিধান সভা বা গণপরিষদের প্রথম সভা কত তারিখে হয়েছিল? সংবিধান সভা বা গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ফার্স্ট মিটিং সেটা কত তারিখে হয়েছিল? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা বা গণপরিষদ বা সংবিধান সভা তার যে প্রথম সভা সেটা হয়েছিল 9 ডিসেম্বর 1946। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 9 ডিসেম্বর 1946 সালের 9 ডিসেম্বর সর্বপ্রথম সংবিধান সভা বা গণপরিষদের প্রথম সভাটি হয়েছিল। এবং এখানে যে প্রেসিডেন্সি করেছিলেন, সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, এটা তোমরা মনে রাখবে। ডক্টর সচিদানন্দ সিনহা ছিলেন টেম্পোরারি প্রেসিডেন্ট এই সভার, এবং তিনিই এই সভার সভাপতিত্ব করেছিলেন। এবং যেটা পরবর্তী সভা হয়েছিল তার ঠিক দুদিন পর, অর্থাৎ 11 ডিসেম্বর সেখানে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। অর্থাৎ পার্মানেন্ট সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছিলেন গণপরিষদের। নেক্সট কোশ্চেন, ভারতীয় হোমরুল সমাজের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ ইন্ডিয়ান হোমরুল লীগ সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইন্ডিয়ান হোমরুল লীগটা প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি শ্যামাজি কৃষ্ণ বর্মা। শ্যামাজি কৃষ্ণ বর্মাই কিন্তু হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই যে হোমরুল লীগ এটা কিন্তু তিনি লন্ডনে প্রতিষ্ঠা করেছিলেন। লন্ডনে হোমরুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন 1905 সালে শ্যামাজি কৃষ্ণ বর্মা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ভারতবর্ষে যে হোমরুল আন্দোলন সেটা কিন্তু শুরু করেছিলেন, তোমরা মনে রাখবে, বালগঙ্গাধর তিলক, বিজি তিলক এবং এনি বেসান্ত। এরা দুজন 1916 সালে 1916 সালে হোমরুল আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন, ইউনিসেফের সহযোগিতায় রাজ্যের লকডাউন চলাকালীন শিশুদের জন্য মৌ প্রতিভা নামে অনলাইন কালচারাল কম্পিটিশন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? অর্থাৎ অনগোয়িং যে কোভিড-19 লকডাউন চলছে, সেই লকডাউনের কারণে মো প্রতিভা নামে অনলাইন কালচারাল কম্পিটিশন প্রোগ্রাম লঞ্চ করেছিল কোন রাজ্য? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওড়িশা। অর্থাৎ ওড়িশা রাজ্যই কিন্তু মো প্রতিভা নামে একটা অনলাইন কালচারাল কম্পিটিশন লঞ্চ করেছিল শিশুদের জন্য। এবং এটা ইউনিসেফের সহযোগিতায় ওড়িশা রাজ্য সরকার এটি করেছিল, এটা মনে রাখবে অপশন এ ওড়িশা। এবং তোমরা এক্ষেত্রে মনে রাখবে, মো দিয়ে যে সমস্ত প্রকল্পগুলি বা যে সমস্ত অর্গানাইজেশনগুলো শুরু হয়েছে সেটা প্রত্যেকটাই কিন্তু ওড়িশার সাথে সম্পর্কিত। মো কথাটি ওড়িশার সাথে সম্পর্কযুক্ত, এটা তোমরা একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন কে গঠন করেন? অর্থাৎ আমাদের যে ফাইন্যান্স কমিশন সেটা গঠন করেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী? তাহলে এক্ষেত্রে আমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে যে অর্থ কমিশন গঠন করেন কিন্তু অপশন এ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। রাষ্ট্রপতি কিন্তু অর্থ কমিশনটি গঠন করেন। এবং এই যে অর্থ কমিশন এটি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু এটি গঠন করা হয়। এবং এই অর্থ কমিশনের প্রধান উদ্দেশ্য হলো যে রাজস্ব সেটা কিন্তু রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বন্টন করা, এটাই হচ্ছে অর্থ কমিশনের প্রধান উদ্দেশ্য। এবং ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারাতে এই অর্থ কমিশনের উল্লেখ কিন্তু পাওয়া যায়, 280 নম্বর ধারাতে। নেক্সট কোশ্চেন, আলোক তরঙ্গ অগ্রসর হওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার নেই, সুপরিবাহী মাধ্যমের দরকার, কুপরিবাহী মাধ্যমের দরকার, বায়ু মাধ্যমের দরকার। এক্ষেত্রে কোনটি আমাদের সঠিক উত্তর হবে? তো এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আলোক তরঙ্গ যেগুলো রয়েছে সেগুলো অগ্রসর হওয়ার জন্য কিন্তু অপশন এ কোনো মাধ্যমের দরকার নেই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আলোক তরঙ্গের যে বিস্তার সেটির জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা কিন্তু তোমরা সর্বদা মনে রাখবে। এবং তোমরা এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভ যেগুলো রয়েছে সেগুলি বিস্তারের জন্য কিন্তু মাধ্যমের একটা প্রয়োজন। সেটা হতে পারে কঠিনও হতে পারে, তরলও হতে পারে, অথবা গ্যাসীয় মাধ্যমও হতে পারে, কিন্তু শূন্যস্থানের মধ্য দিয়ে শব্দ কোনোদিন বিস্তার লাভ করতে পারে না। নেক্সট কোশ্চেন, কোন সংস্থা করোনা ভাইরাসের হাত থেকে স্বাস্থ্যকর্মীদের বাঁচানোর জন্য বায়োস্যুট তৈরি করেছে?
আইআইটি বম্বে, বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, ডিআরডিও নাকি ইসরো? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে সংস্থাটি সম্প্রতি করোনা ভাইরাসের হাত থেকে স্বাস্থ্যকর্মীদের বাঁচানোর জন্য বায়োস্যুট তৈরি করেছে সেটি হয়ে যাবে অপশন সি ডিআরডিও। অপশন সি ডিআরডিও ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ ডিআরডিও বা যেটা হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই ডিআরডিওই কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের হাত থেকে স্বাস্থ্যকর্মীদের বাঁচানোর জন্য বায়োস্যুট তৈরি করেছে। এবং এই যে ডিআরডিও, এই ডিআরডিওর হেডকোয়ার্টার্স অবস্থিত নিউ দিল্লিতে, এবং প্রেজেন্ট যে ডিআরডিওর যে হেড আছেন তিনি হলেন ডক্টর জি সতীশ রেড্ডি। জি সতীশ রেড্ডি বর্তমানে ডিআরডিওর হেড আছেন। বিএসএফ এর ফুল ফর্ম হলো বর্ডার সিকিউরিটি ফোর্স, এবং ইসরো ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের আমাদের মক টেস্টের শেষ কোশ্চেন, সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ নাকি বিএন রাও? তাহলে তোমরা যারা পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে তারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা প্রত্যেকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল যে সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন। অর্থাৎ উপদেষ্টা বলতে এখানে কনস্টিটিউশনাল যে অ্যাডভাইজার, অর্থাৎ আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? তো তোমরা প্রত্যেকেই কিন্তু যারা ভিডিওটি দেখলে অবশ্যই অ্যান্সারটা একটু কমেন্ট করে জানার চেষ্টা করবে আমাদের। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায়। দেখা হবে আবার পরের দিন। স্টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ।